বাংলাদেশের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে মানবতা বিরোধী যে মামলা হয়েছিল আজ তার রায় ঘোষণা হওয়ার কথা। আর তার আগে গতকাল থেকে কিন্তু বাংলাদেশ একেবারে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও চলন্ত গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, দিকে দিকে বোমা বিস্ফোরণ, একের পর এক ককটেল বোমা বিস্ফোরণে আহত হয়েছেন একাধিক মানুষ। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, একদিকে সেনা, অন্যদিকে বাংলাদেশ পুলিশ, বিজেপি সবাই কিন্তু একেবারে ব্যস্ত এই মুহূর্তে, কিন্তু বাংলাদেশ চরম একটা অরাজক উত্তপ্ত পরিস্থিতি। একেবারে তাই। দেখো, এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, আজকে রায়দানকে কেন্দ্র করে গোটা ঢাকা শহরে 15,000 নিরাপত্তা কর্মীকে নিয়োগ করা হয়েছে, পুলিশ এবং সেনাবাহিনী বিজিবি মিলিয়ে। এবং যেটা গতকালকে থেকে দেখা যাচ্ছে, দফায় দফায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়েছে। তিতুমির বিশ্ববিদ্যালয়, সেখানে বোমাবর্ষণ হয়েছে। যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দুজনের বাড়ির সামনে বিক্ষোভ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন, কিন্তু তারাই এই বিক্ষোভ সংগঠিত করছেন এমনটাই অভিযোগ, এবং বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। মূল যে বিষয়টি, আজকে শেখ হাসিনা তার যে বিচার, আন্তর্জাতিক বিচার আদালতে সেটা হবে, এবং গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারক মণ্ডলী সেই বিচার করবেন, এবং সেটাকে ঘিরেই কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে। একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, মানবতা বিরোধী যে অভিযোগগুলো উঠেছে তার জেরে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে শেখ হাসিনার। এবং শুধুমাত্র শেখ হাসিনা নয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং পুলিশের যিনি আইজি অর্থাৎ পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মোট 5টি মূল অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। প্রথমত, তিনি 14 জুলাই 2014 সালে 2024 সালের একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানে তার বক্তব্য উস্কানিমূলক ছিল বলে অভিযোগ। এবং এই যে ছাত্র আন্দোলন আমরা 2024 জুলাই মাস জুড়ে দেখেছি, সেখানে যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেই আন্দোলন নিবৃত্ত করতে, সেগুলো প্রাণঘাতী অস্ত্র ছিল এমনটা অভিযোগ রয়েছে। 16 জুলাই রংপুরে আমরা দেখেছি আবু সাইদ হত্যা হয়েছিল, সেই ঘটনায় সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল রাবার বুলেট দিয়ে হত্যা করা, সেরকম অভিযোগ রয়েছে। এবং পাশাপাশি ঢাকায় অগাস্টের একদম শুরুর দিকে 2টি ঘটনা ঘটেছিল। একটি ঘটনায় 6 জন ছাত্রের মৃত্যু ঘটেছিল, দ্বিতীয় ঘটনাটাও 6 জন ছাত্রের মৃত্যু ঘটেছিল, পাশাপাশি তাদের দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল। এই প্রত্যেকটি ঘটনায় সম্পূর্ণ নির্দেশ এবং প্ররোচনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং দিয়েছিলেন, এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজি অর্থাৎ পুলিশ প্রধান, তিনি তারা এই হত্যাকাণ্ড কার্যকর করেছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগগুলোর ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে রায় ঘোষণার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই রায়দানের পদ্ধতি শুরু হয়ে যাবে। তার আগে বলে রাখা দরকার যে কনক্লুডিং রিমার্ক থাকে সরকারি আইনজীবীর তরফ থেকে, সেখানে কিন্তু মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ডের সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট মনে করছেন যে মৃত্যুদণ্ড হতেই পারে। এবং শেখ হাসিনা এই মুহূর্তে নিজের দেশে নেই, তিনি অন্তরালে রয়েছেন, কিন্তু তিনি এরপরে যদি বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেন তৎক্ষণাৎ গ্রেপ্তারির সম্ভাবনাও রয়েছে। সবটা মিলিয়েই এই মুহূর্তে বাংলাদেশ অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে। যদিও আওয়ামী লীগ, ছাত্রলীগ এই দুটি সংগঠনই এই মুহূর্তে নিষিদ্ধ তালিকাভুক্ত হয়ে রয়েছে, কিন্তু তাদের সদস্য সমর্থকের সংখ্যা খুব একটা কম নন। তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে বিশৃঙ্খলার অভিযোগ উঠছে বাংলাদেশ থেকে, তারাই তার নেপথ্যে রয়েছেন বলে বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকার তাদের দাবি। বিভিন্ন জায়গায় গণ্ডগোল থামাতে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দফায় দফায় ককটেল বোমা থেকে শুরু করে বিভিন্ন রকম অগ্নিসংযোগ, বোমাবাজি, হামলা, একেবারে অশান্তি অব্যাহত সেই গতকাল রাত থেকে। অরিত্রিক, ধন্যবাদ। এদিকে বেলেঘাটায় এবার অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও। কাজের চাপ নিতে পারছি না বললেন অনিমেষ নন্দী নামে ওই বিএলও। তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেখানে যান ইআরও এবং পুলিশ। অন্যদিকে নানান অভিযোগে এদিনও ক্ষোভ উগড়ে দিলেন বিএলওদের একাংশ। আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না। আমাদের জীবনটা আগে না কাজটা আগে। রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে। ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, অন্যদিকে কাজের প্রচণ্ড চাপ, যার জেরে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। আর এই আবহেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার। নাম অনিমেষ নন্দী। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি। যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, প্রচণ্ড আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম, এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। সকালে উঠে বাড়ি বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা। পরিবারের দাবি শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিএলও।
এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের। সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও। অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটার ডিভাইন নার্সিংহোমে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। একদিকে যখন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার, তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলওরা। আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি, হয়তো আমার মনে হচ্ছে আমি আর সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব। আমাকে রীতিমতো এরকম প্রেসারে ফেলা হচ্ছে। কারোর দাবি মানসিক চাপ, কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে? 9 তারিখের পরে যখন ড্রাফট রোল বেরোবে, যে নামগুলো কেটে যাবে, যেগুলো আমাদের জন্য হবে না, ডিউ টু ইসিআইয়ের জন্য হবে, তার দায় ভাই কি ইসিআর নেবে? আমাদের তো বাড়ি বাড়ি লোক চলে যাবে, আমাদের মেন্টাল হ্যাকেল করবে, আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে, তখন তার দায় কে নেবে? একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। স্বাভাবিক তো, এই ঘটনা তো আমরা বারবার করে বলছি, বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে, তার জন্য 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে করতে হবে। এই অমানসিক পরিশ্রম হচ্ছে এক একটা বিএলওদের। অনেকের বয়স হয়েছে, স্কুল শিক্ষক, অনেকে ভালো করে হাঁটতেও পাচ্ছেন না, এখন বলছে ডেটা এন্ট্রির কাজও করতে হবে। তাহলে নির্বাচন কমিশন কি করবে? আমি ওই বিএলও সুস্থতা কামনা করি, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। আচ্ছা, বিহারেও তো এসআইআর হলো, বিক্ষোভ দেখেছেন, অসুস্থতা দেখেছেন, তো পশ্চিমবঙ্গে তো বিক্ষোভের কারণ কি? হ্যাঁ, প্রক্রিয়াটায় চাপ আছে, যারা কাজ করছেন চাপের মধ্যে কাজ করছেন। এদিকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করল নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে রবিবার রাত 8টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে 99.42%। শিবাশিস মৌলিক, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে। বিভিন্ন স্কুলের শিক্ষকরা বিএলও হিসেবে সেই দায়িত্ব সামলাচ্ছেন। অভিযোগ, এর জেরেই বিভিন্ন স্কুলে ব্যাহত হচ্ছে পঠন পাঠন, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। চক ডাস্টার হাতে স্কুলে ক্লাস নিতে হয় যাদের, এনুমারেশন ফর্ম হাতে তারাই এখন দুয়ারে দুয়ারে। এসআইআরের পর্বে স্যারদের ব্যস্ততা চরমে। অভিযোগ, এর জেরেই স্কুলগুলিতে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। হাওড়া জেলায় ধরা পড়েছে করুণ ছবি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, হাওড়ার শতাধিক প্রাথমিক স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব। অভিযোগ, এর জেরেই স্কুলে লাটে উঠেছে পড়াশোনা। হাওড়া জেলায় কমপক্ষে তো 100 স্কুল হবে যেখানে প্রায় সমস্ত টিচারকে বিএলও ডিউটি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে বিএলও ডিউটি দিয়েছে, তারা তো আমাদের সঙ্গে আলোচনা করে দেয়নি, তারা তাদের মতো ডিউটি দিয়েছে, এটা আমরা জানিই না। মাস পেরোলেই স্কুলগুলিতে ফাইনাল পরীক্ষা। এই পরিস্থিতিতে সিলেবাস শেষ করা নিয়ে চিন্তিত শিক্ষক শিক্ষিকারা, উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকারাও। 3 জন টিচার আছে, 3 জনকে বিএলও ডিউটি দিয়েছে এবং প্রত্যেকেই খুব ব্যস্তর মধ্যে আছি। আর স্কুল তো ওই রোটেশন হয়ে চালাচ্ছি আমরা, দুদিন করে আসতে হচ্ছে আমাদেরকে, খুবই সমস্যার মধ্যে আছে। আমাদের প্রত্যেককে বিএলও ডিউটি দিয়েছে, যার ফলে আমরা ওই কাজে বেরিয়ে যাচ্ছি। সামনে আমাদের পরীক্ষা, সিলেবাসটাকে শেষ করবার খুবই চেষ্টার মধ্যেই হয়। পরীক্ষার জন্য তো অসুবিধা হচ্ছে, স্যাররা এলে তো ভালো হয়, পড়াশোনার তো ক্ষতি হচ্ছে বাচ্চাদের। পূর্ব বর্ধমানের জামালপুরে হালারা প্রাথমিক বিদ্যালয় ছবিটাও এক। 4 জন স্থায়ী শিক্ষক থাকলেও প্রত্যেককেই সামলাতে হচ্ছে বিএলওর দায়িত্ব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পঠন পাঠন চালাতে অন্য স্কুল থেকে এক শিক্ষককে ডেপুটেশনে আনা হয়েছে। হ্যাঁ, আমাদের 4 জনের পিছনে 4 জনই বিএলও আছে। ডিউটিটাও করতে হবে, ওটা বিএলও ডিউটি। যেমন বিএলও ডিউটি যেটা পড়েছে সেই ডিউটিটা করতেই হবে। ওটা একজন টিচার তো আর সব ক্লাস নিতে পারছে না। হচ্ছে স্যার বলেন না, এবারে মাস্টারমশাই যতটা করবে বাড়িতে ততটা করবে। আমরা চাই মাস্টারমশাইয়ের পড়াশোনাটা করা আগে, মাস্টারমশাই একটা মাস্টারমশাই দ্বারা তো হচ্ছে না, বলুন হয়। পঠন পাঠন স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। রাজ্য সরকার চেষ্টা করছে, আমরাও সংসদ থেকে চেষ্টা করছি যে যেভাবে সম্ভব এটাকে স্কুলটাকে বজায় রাখা। পাঠদানের ব্যাপারটা এতটা ব্যাঘাত কোনোদিনই ঘটেনি যেটা এখন ঘটছে। নিয়োগ জটিলতায় দীর্ঘদিন ধরে শূন্যপদ রয়েছে বিভিন্ন স্কুলে, যার ফলে এই পঠন পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ বারবার সামনে এসেছে। এসআইআর পর্বে সেই সমস্যা আরো প্রকট হয়েছে। সুনীত হালদার ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।